অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ চলে এসেছি তোমাদের সাথে টিচিং অ্যাপটিটিউডের একটি গুরুত্বপূর্ণ টপিক, ইভ্যালুয়েশন। আমরা প্রত্যেকেই জানি যে ইভ্যালুয়েশন থেকে আমাদের প্রত্যেক বছর নেট এবং সেট এক্সামে প্রশ্ন আসে এবং খুব কঠিন কিন্তু টপিক আমি বলবো না। কিছু এমন জায়গা রয়েছে বা এরিয়া রয়েছে যেই জায়গাগুলো যদি একটু ডাউট ক্লিয়ারিং করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় প্রত্যেকেই কিন্তু এখান থেকে সঠিকভাবে উত্তর পরীক্ষাতে করে আসতে পারবে। বিগত ভিডিওটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো, যেখানে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং সেই ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছো। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো আজ আমরা ইভ্যালুয়েশন টপিক থেকে বিশেষ কিছু এমসিকিউ যেগুলো বিগত নেট পরীক্ষাতে এসেছিল এমনই কিছু প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন কত সালে এবং কোন সেশনে নেট এক্সামে এসেছিল তার পাশে কিন্তু দেয়া রয়েছে, মানে প্রত্যেকটা প্রশ্নের পাশে পাশেই দেয়া রয়েছে সেই প্রশ্ন কোন সালে, জুন মাসে না ডিসেম্বর মাসের পরীক্ষাতে আমাদের এসেছিল। ঠিক আছে, তাহলে তোমরা একটা ধারণা পাবে যে প্রশ্নগুলো ঠিক কত সালের এবং কোন সেশনের। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে, গতানুগতিক প্রশ্ন কিন্তু নয়। যারা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে তারাই কিন্তু শুধুমাত্র সঠিক উত্তর দিতে পারবে, কারণ এখন আমাদের এই টপিকগুলো থেকে কিন্তু খুব এমন প্রশ্ন আসছে যেগুলো সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তুমি কিন্তু গেস করে কখনোই সঠিক উত্তর দিতে পারবে না। তো এমনই একটি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, এ টিচার ওয়ান্টস টু অ্যাসেস দ্য স্টুডেন্টস পারফরমেন্স অ্যান্ড ওয়ান্টস টু গিভ ইমিডিয়েট ফিডব্যাক। তাহলে এখানে টিচার কি করতে চাইছে, ইমিডিয়েট ফিডব্যাক দিতে চাইছে স্টুডেন্টসের পারফরমেন্সের ভিত্তিতে। তাহলে সেক্ষেত্রে টিচার কি ধরনের সফটওয়্যার ইউজ করবে সেই অ্যাসেসমেন্টের জন্য? হুইচ সফটওয়্যার ইউ উইল সিলেক্ট ফর দ্য অ্যাসেসমেন্ট। তাহলে যদি ইমিডিয়েট ফিডব্যাক দিতে চায় কোনো লার্নারের পারফরমেন্সের, তাহলে টিচার কি ধরনের সফটওয়্যার ইউজ করবে। তাহলে এখানে দেখো বেশ কিছু সফটওয়্যারের আমাদের কিন্তু নাম দিয়ে দিয়েছে, তাই না? এখানে দেখো কিছু নাম দেয়া আছে, এ বি সি ডি করে কিছু নাম দেয়া আছে। এর মধ্যে থেকে তোমাদের বলতে হবে যে কোন সফটওয়্যার গুলো ইমিডিয়েট ফিডব্যাকের জন্য আমরা ইউজ করব। তাহলে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, এক্ষেত্রে আমরা এ নাম্বার যেটা রয়েছে কাহুট, এটা আমরা ইউজ করব ইমিডিয়েট ফিডব্যাকের জন্য, এবং ই নাম্বার যেটা রয়েছে অর্থাৎ কুইজ, এই যে সফটওয়্যার রয়েছে এই দুটোকে আমরা ইমিডিয়েট ফিডব্যাকের জন্য ইউজ করব। বাকিগুলো কিন্তু নয়, বাকিগুলো অন্যরকম কিছু সফটওয়্যারের নাম দেয়া রয়েছে যেগুলো কিন্তু আমরা অ্যাসেসমেন্টের জন্য ইউজ করি না। কিছু অ্যানিমেকার সফটওয়্যার রয়েছে, মানে অ্যানিমেশন এই টাইপের সফটওয়্যার। ঠিক আছে, সুতরাং আমরা কিন্তু এ এবং ই, তাহলে এ এবং ই এই দুটোকে আমরা ইমিডিয়েট ফিডব্যাকের জন্য ইউজ করব। তাহলে দেখো অপশন ডি তে রয়েছে আমাদের এ এবং ই অনলি। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছে নেট ডিসেম্বর 2023-এ। দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি আমি বলেছিলাম কোন সেশনে বা কোন সালে এসেছে সেটা লেখা থাকবে। তাহলে একদম রিসেন্ট প্রশ্নগুলো কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব। সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে একটু দেখে নাও। সেকেন্ড প্রশ্নটি রয়েছে আমাদের স্টেটমেন্ট টাইপ প্রশ্ন। তাহলে আগের দিনও কিছু স্টেটমেন্ট টাইপ প্রশ্ন ছিল, আজকেও রয়েছে। দেখো বলছে স্টেটমেন্ট 1-এ, the method of comparing the performance of a student with his or her past performance is called self standard appraisal। এটা একটা বলছে কম্পেয়ার করা হচ্ছে কিসের, তার যে পারফরমেন্স সেটা। ঠিক আছে, দ্য মেথড অফ কম্পেয়ারিং দ্য পারফরমেন্স, কম্পেয়ার করা হচ্ছে তার পারফরমেন্সকে, এটাকে আমরা কি বলছি, উইথ হার অর হিজ পাস্ট পারফরমেন্স, তার যে আগের বা পূর্ববর্তী পারফরমেন্স তার তুলনায় যদি এটাকে কম্পেয়ার করা হয় তাহলে সেটাকে আমরা বলছি কি সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। সেকেন্ড স্টেটমেন্ট বলছে স্টেটমেন্ট 2, নর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যান ইভ্যালুয়েশন মেথড দ্যাট টেস্ট স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস দ্যাট আর অ্যাপ্লিকেবল ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তাহলে এই ক্ষেত্রে তোমাদের বলতে হবে যে কোন স্টেটমেন্ট ঠিক বা ভুল, না দুটোই ঠিক না দুটোই ভুল, এরকম কিন্তু বলতে হবে। তাহলে আমরা যদি দেখি যে কোনো স্টুডেন্টের প্রিভিয়াস বা পাস্ট পারফরমেন্সের সাথে কিছু কম্পেয়ার করা হচ্ছে তার বর্তমান পারফরমেন্স,
সেটাকে আমরা কি বলছি, সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল বলছি। এটা কিন্তু একদমই ঠিক, ঠিক আছে, এটা ঠিক রয়েছে। এবং সেকেন্ড যে স্টেটমেন্টটা রয়েছে, তাহলে আমরা দেখলাম যে প্রথমটা ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটাকে আমরা কি বলছি, নরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা ইভ্যালুয়েশন মেথড, যেখানে আমরা কি টেস্ট করি, টেস্ট স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, আমরা স্কিল, দক্ষতা এবং অ্যাবিলিটি গুলোকে আমরা টেস্ট করে থাকি, দ্যাট আর অ্যাপ্লিকেবল ইন রিয়েল লাইফ সিচুয়েশন, যেগুলো আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে অ্যাপ্লিকেবল, সেগুলোকে আমরা নরমেটিভ অ্যাসেসমেন্ট দ্বারা ইভ্যালুয়েশন করে থাকি। তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক, মানে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু। দেখো এটাও কিন্তু 2023 ডিসেম্বরে আসা একটা প্রশ্ন। তাহলে দেখো পরপর যে দুটো প্রশ্ন দেখলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিসেম্বর 2023 পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। চলো 3 নাম্বার প্রশ্নটা দেখবো। দেখো এটাও জুন 2023 আসা প্রশ্ন, ঠিক আছে। আগের দুটো ডিসেম্বর 2023 ছিল, এটা জুন 2023 এসেছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাসেসমেন্ট প্রসিডিওরস টেস্ট স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস অ্যাজ দে উড বি অ্যাপ্লাইড ইন রিয়েল লাইফ সিচুয়েশন। দেখো সেম প্রশ্ন ঘুরিয়ে এসেছে, মানে আগেরটাতে স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, এটা তোমাদের দিয়েছে কি দিয়ে, একটা ডিরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে, মানে একই, যেখানে আমরা স্কিল এবং অ্যাবিলিটি আমরা কি করছি, টেস্ট করছি বা দেখছি, যেটা রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আগেরটাতে আমাদের কি ছিল, আগেরটাতে কিন্তু আমাদের দেয়া ছিল কি, আগেরটাতে এটাকে আমরা বলছিলাম নরমেটিভ অ্যাসেসমেন্ট, কিন্তু এখানে দেখো নরমেটিভ অ্যাসেসমেন্ট কোথাও নেই। তাহলে এটাকে আমরা কি বলবো, এখানে উত্তর কি হবে, আগে অপশনগুলো একটু দেখে নাও কি রয়েছে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, অথেন্টিক অ্যাসেসমেন্ট, ইপসাটিভ অ্যাসেসমেন্ট এবং পিয়ার অ্যাসেসমেন্ট। তাহলে মনে রাখবে যেটাকে আমরা আগেরটাতে নরমেটিভ অ্যাসেসমেন্ট বলছিলাম, সেটাকে আমরা কি বলে থাকি, অথেন্টিক অ্যাসেসমেন্ট। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর উত্তর হয়ে গেল অপশন বি, অথেন্টিক অ্যাসেসমেন্ট, যেটা আমরা কিসের জন্য করি, স্কিল অ্যান্ড অ্যাবিলিটিকে টেস্ট করার জন্য রিয়েল লাইফ সিচুয়েশনে, সেটাকে আমরা অথেন্টিক অ্যাসেসমেন্ট বলছি। তাহলে আমরা ঘুরিয়ে এটাও বলতে পারি যে অথেন্টিক অ্যাসেসমেন্ট ইজ অলসো নোন অ্যাজ, কি বলা যাবে, নরমেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে বোঝা গেল যেটাই অথেন্টিক অ্যাসেসমেন্ট সেটাই হচ্ছে নরমেটিভ অ্যাসেসমেন্ট। চলো এবার আসবো 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে। দেখো দেখে নেবো আগে কত সালে এসেছিল। 4 নাম্বার প্রশ্নটা আমাদের এসেছিল জুন 2023, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য এক্সাম্পল অফ অথেন্টিক অ্যাসেসমেন্ট। দেখো একটু আগেই কিন্তু আমরা করলাম অথেন্টিক, যেটাকে আমরা নরমেটিভও বলছিলাম। তাহলে কোনগুলো অথেন্টিক অ্যাসেসমেন্টের এক্সাম্পল, এখানে বেশ কয়েকটা অ্যাসেসমেন্টের নাম দিয়েছে, যেমন গ্রেডিং সিস্টেমের কথা বলেছে, স্টুডেন্ট সেলফ অ্যাসেসমেন্ট বলেছে, পোর্টফোলিওস এবং এক্সিবিশনস। এই যে জিনিসগুলো বলেছে এগুলোর মধ্যে কোনগুলো আমাদের অথেন্টিক অ্যাসেসমেন্ট। তাহলে স্টুডেন্টের সেলফ অ্যাসেসমেন্ট, এটাকে তো অবশ্যই আমরা কি বলবো, অথেন্টিক অ্যাসেসমেন্ট, এবং তার সাথে সাথে এক্সিবিশন যেটা রয়েছে ডি তে, তাহলে এটাও কি, এটাও হচ্ছে আমাদের অথেন্টিক অ্যাসেসমেন্ট। তাহলে একটু দেখে নাও বি আর ডি কোনটাতে রয়েছে, অপশন বি তে রয়েছে, তাই না, অপশন বি তে রয়েছে বি আর ডি, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো একই রকম প্রশ্ন নরমেটিভ অথেন্টিক দিয়ে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে, সুতরাং এই জায়গাগুলো ভালোভাবে যদি প্র্যাকটিস করে যাও তাহলে আগামী নেট বা সেট এক্সামও এই ধরনের প্রশ্নই পাবে। এবার দেখো কি বলছে নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ কম্পেয়ারিং এ স্টুডেন্টস পারফরমেন্স এগেনস্ট হিজ অর হার প্রিভিয়াস পারফরমেন্স ইজ নোন অ্যাজ। একটু আগেই আমরা করলাম না এই ধরনের, করেছি তো। তাহলে একজন লার্নারের বা স্টুডেন্টের যদি আমরা প্রিভিয়াস যে তার পারফরমেন্স সেটা যদি আমরা কম্পেয়ার করে থাকি, তাহলে সেটাকে কি বলবো। এটাও কিন্তু দেখো জুন 2023 আসা প্রশ্ন, তাহলে বোঝাই যাচ্ছে এটা কি হতে পারে। দেখো ওই একই জিনিস আবার আসবে, ঠিক আছে, মোটামুটি একই রকম জিনিস আমাদের কিন্তু আসবে, যেটা আমরা প্রথমের দিকেও একটা প্রশ্নতে দেখেছিলাম। তাহলে ডায়াগনস্টিক বলেছে, সামেটিভ বলেছে, ইপসাটিভ এবং ইনফর্মাল। তাহলে প্রিভিয়াস যে পারফরমেন্স, এই যে প্রিভিয়াস পারফরমেন্স, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি তার বর্তমানের যে পারফরমেন্স, সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইপসাটিভ অ্যাসেসমেন্ট। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এর আগেও কিন্তু একটা এরকম আমরা প্রশ্ন দেখলাম, একটু আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আমরা ঠিক এই প্রশ্নটা দেখেছিলাম প্রথমটাতে নয়, আমরা সেকেন্ড কোশ্চেনে এরকম দেখেছিলাম, এই যে দ্য মেথড অফ কম্পেয়ারিং দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট উইথ হিজ অর হার ফার্স্ট পারফরমেন্স, যেটাকে
সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল বলছিলাম, তার সাথে সাথে এটাকে আমরা আর কি বললাম, এটাকে তার সাথে সাথে আমরা বলছি সেলফ অ্যাসেসমেন্ট, মানে স্টুডেন্টের সেলফ অ্যাসেসমেন্ট, যেটা অথেন্টিক অ্যাসেসমেন্টের একটা এক্সাম্পল। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 6। এটা জুলাই 2023-এ দেখো এসেছে এই প্রশ্নটা। বলছে if Ram is not able to understand certain concept in a particular subject and is continuously performing poorly in that subject, মানে বলা হচ্ছে যদি রাম একটা কোনো কনসেপ্টের তার হয়তো ক্লিয়ার হয়নি বা সে বুঝতে পারছে না, নট অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড একটা কনসেপ্ট সে বুঝতে পারছে না একটা পার্টিকুলার সাবজেক্টে, এবং কন্টিনিউয়াসলি তার পারফরমেন্স কি হচ্ছে, পুয়ার হচ্ছে সেই সাবজেক্টে। অবশ্যই হওয়ারই কথা, যদি তার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় বা প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কন্টিনিউয়াস তার সেই সাবজেক্টে নাম্বারটা খারাপই আসবে, পারফরমেন্স পুয়ারই হবে। তাহলে এক্ষেত্রে বলছে which evaluation test will have to be conducted to know the cause of his difficulties, তাহলে আমরা সেক্ষেত্রে কি ধরনের ইভ্যালুয়েশন করব, তার যে সমস্যাগুলো বা ডিফিকাল্টিস রয়েছে সেটাকে নির্ধারণ করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরনের করব, এক্ষেত্রে দেখো আমাদের বলেছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, অপশন বি ডায়াগনস্টিক, অপশন সি সামেটিভ এবং অপশন ডি ফর্মেটিভ। তাহলে যখনই এই ধরনের প্রশ্ন আসবে, মানে কোনো ডিফিকাল্টিস আমরা খোঁজার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা সেক্ষেত্রে অবশ্যই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করে থাকবো। ডক্টররা আমাদের ডায়াগনোসিস যেমন করে থাকে, যে আমাদের কোনো সমস্যা বা কিছু হলে আমাদের যেমন টেস্ট দেয়, একই রকম ভাবে সেটাও কিন্তু আমরা ইভ্যালুয়েশনে করতে পারি, যেটাকে আমরা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বলছি। ঠিক আছে, তাহলে এটা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আমরা প্রত্যেকেই মোটামুটি জানি, যেটা একটা সিস্টেমেটিক প্রসেসে হয়। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কিন্তু মনে রাখবে একটা সিস্টেমেটিক প্রসেসে হয়। যেমন প্রথমে আমরা কিছু ডেটা কালেক্ট করি, তারপরে তার অ্যানালাইজ করি, তারপরে তার ইন্টারপ্রিটেশন করি, ঠিক আছে, এবং লাস্টে গিয়ে কি অ্যাচিভমেন্ট হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করি এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 6 এর উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এবার 7 নাম্বার প্রশ্ন, এটা জুন 2023-এ এসেছিল। দেখো কি বলছে, জুন 2023-এ আসা প্রশ্ন। বলছে which of the following is an example of innovative approach to evaluation system, তাহলে কোনটা ইনোভেটিভ অ্যাপ্রোচ আমরা বলবো। ইনোভেটিভ অ্যাপ্রোচ তোমাদের কিন্তু সিলেবাসে লেখা রয়েছে ইনোভেশন ইন ইভ্যালুয়েশন, দেখবে সিলেবাসে উল্লেখ করা আছে এই টপিকটা, তাহলে সেখান থেকেই দিয়েছে। তাহলে ইনোভেটিভ অ্যাপ্রোচ কোনটা? অপশন এ দিয়েছে এনআরটি, নর্ম রেফারেন্স টেস্টিং, অপশন বি পিয়ার ইভ্যালুয়েশন, অপশন সি স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং এবং অপশন ডি ট্র্যাডিশনাল গ্রেডিং। তাহলে কোনটাকে আমরা ইনোভেটিভ অ্যাপ্রোচ বলবো? অবশ্যই পিয়ার ইভ্যালুয়েশনকে আমরা কি বলবো? ইনোভেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, এগুলো একদম অভিনবত্ব। কিসের ক্ষেত্রে? ইভ্যালুয়েশন সিস্টেম বা মূল্যায়নের ক্ষেত্রে এগুলো একদম নতুন পদ্ধতি, পিয়ার ইভ্যালুয়েশন। ঠিক আছে, মনে রাখবে ভালো করে। কোশ্চেন নাম্বার 8, খুবই সহজ প্রশ্ন, মার্চ 2023-এ আসা প্রশ্ন। বলছে সামেটিভ ইভ্যালুয়েশন ইজ অলসো নোন অ্যাজ, তাহলে আমরা সবাই জানি যে সামেটিভ ইভ্যালুয়েশন কি আর কি নামে পরিচিত। কন্টেন্ট ইভ্যালুয়েশন বলেছে একটা, অপশন বি বলছে প্রাইমারি ইভ্যালুয়েশন, অপশন সি বলছে কস্ট ইভ্যালুয়েশন এবং অপশন ডি ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন। তাহলে সামেটিভ ইভ্যালুয়েশন অলসো নোন অ্যাজ, সবসময় এটাকে আমরা ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন বলি, কারণ এন্ড অফ দ্য কোর্স একটা ইভ্যালুয়েশন যখন করা হচ্ছে তখনই সেটা সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা আমরা কেন করি? ইউজ টু ডিটারমাইন দ্য effectiveness and impact of a program or intervention after it has been completed, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে একটা কোর্স যখন শেষ হয়ে যাচ্ছে তখনই আমরা ডিটারমাইন করার চেষ্টা করছি তার কি এফেক্টিভনেস এবং কি ইম্প্যাক্ট পড়ছে, সেটা একটা কোর্স শেষ হয়ে যাওয়ার পর বা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু আমরা করি, সেই জন্য এটাকে আমরা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন বলি। তাহলে 8 নাম্বার প্রশ্নটা দেখো, মার্চ 2023-এ নেট পরীক্ষাতে এসেছিল, যার উত্তর হচ্ছে ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন, অপশন ডি। চলো 9 নম্বর প্রশ্নে আসবো। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এটাও মার্চ 2023-এ আসা প্রশ্ন। বলা হচ্ছে which of the following statement best describes formative evaluation in evaluation procedure, তাহলে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন কোনটাকে বলবো? ঠিক আছে, বা নিচের যে 4টে অপশন দেওয়া রয়েছে সব থেকে বেস্ট কোনটা ডেসক্রাইব করছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনকে। তার মানে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ধারণাটা যদি আমাদের থাকে তাহলেই আমরা উত্তর কিন্তু করতে পারবো। তাহলে আগেরটা ছিল সামেটিভ, যেটাকে আমরা বলছিলাম এন্ড অফ দ্য কোর্স, আর ডিউ টু দ্য কোর্স, একটা কোর্স চলাকালীন
যে ইভ্যালুয়েশন আমরা করে থাকি সেটাকে আমরা বলি ফর্মেটিভ। তাহলে এখানে যদি অপশনগুলো দেখা যায় তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে যেখানে আমরা কি করি, কিছু ডাউটকে ক্ল্যারিফাই করার চেষ্টা করি, তাই না? দ্য টিচার ক্ল্যারিফাইজ দ্য ডাউটস অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইটসেলফ। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ সিটা হবে না এই জন্যই যে ওভারঅল পারফরমেন্স বলেছে। ওভারঅল পারফরমেন্স তো আমরা দেখি না, আমরা ফর্মেটিভে তো ওভারঅল পারফরমেন্স দেখি না, ঠিক আছে, সেই জন্য এটা বাদ যাবে। এবং আমরা ফর্মেটিভে গ্রেডও দিই না, এখানে গ্রেডের কথা বলা আছে অপশন এতে, তাহলে আমাদের এটাও বাদ যাবে। আর ডি তে বলা আছে দ্য টিচার গিভস মার্কস টু স্টুডেন্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এটা তো সামেটিভের কথা বলেছে, তাই না? সামেটিভ ইভ্যালুয়েশন যেখানে এন্ড অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য কোর্সে আমরা টিচাররা মার্কস দিয়ে থাকি, তাহলে এটাও হবে না। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 9 নম্বর প্রশ্নটা মার্চ 2023-এ এসেছিল, উত্তর হচ্ছে এর অপশন বি। চলো 10 নম্বর প্রশ্নে আসবো। দেখো এটা জুলাই 2022-এর প্রশ্ন। জুলাই 2022-এর প্রশ্নে বলছে ইন অর্ডার টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অফ লার্নার ইন দ্য ক্লাস হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড বাই এ টিচার। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ লার্নার ইন এ ক্লাস মানে আমরা আইডেন্টিফাই করতে চাইছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি আছে একটা ক্লাসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে টিচার কি ধরনের অ্যাসেসমেন্ট করবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড বাই এ টিচার। তাহলে যদি আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স খুঁজতে যাই লার্নারদের মধ্যে, মানে প্রত্যেকের মধ্যে যে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে বা পার্থক্য রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য টিচার কি করবে। তাহলে 10 নম্বর প্রশ্নে আমাদের অপশন রয়েছে সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এবং অপশন ডি পিয়ার অ্যাসেসমেন্ট। তাহলে আমরা সবসময় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করব। কেন? কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা করে থাকি হেল্প টিচার্স আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নার্স, ঠিক আছে। তাহলে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা একজন লার্নারের বা একটা ক্লাসে যারা রয়েছে প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। কারণ ফর্মেটিভে আমরা কি পাই, আমরা লার্নিংটাকে মনিটর করতে পারি এবং ফিডব্যাককে প্রোভাইড করি ফর ইমপ্রুভমেন্ট, আরো যাতে ইমপ্রুভমেন্ট করা যায় তার জন্য আমরা ফিডব্যাকটা দিয়ে থাকি এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 10 নম্বরের পর চলে আসবে 11 নম্বর প্রশ্নে, যেটা অক্টোবর 2022-এ এসেছিল, ঠিক আছে। আবার একটা প্রশ্ন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ইভ্যালুয়েশন ইজ ডান ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। ভেরি ইজি প্রশ্ন। একটা টিচিং লার্নিং প্রসেস চলাকালীন আমরা কি ধরনের ইভ্যালুয়েশন করে থাকি। লাস্ট 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু আমরা এটা নিয়েই করলাম, তাই না? তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে ডিউ টু দ্য কোর্স, একটা কোর্স চলাকালীন বা একটা টিচিং লার্নিং প্রসেস চলাকালীন আমরা কি করি, আমরা অলওয়েজ এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন করে থাকি। কারণ সামেটিভ আমরা করছি এন্ড অফ দ্য কোর্স বা একটা টোটাল সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, আমরা তারপরে যে টেস্ট নিচ্ছি সেটাই সামেটিভ। কিন্তু একটা টিচিং লার্নিং প্রসেস চলাকালীন বা একটা কোর্স চলাকালীন আমরা সবসময় ফর্মেটিভ ইভ্যালুয়েশন করে থাকি। হয়েছে। নেক্সট চলে আসবো 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দেখো বলছে অপশন আমাদের স্টেটমেন্ট 1 বলছে যে অ্যাসেসমেন্ট ড্রাইভস লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট থেকে আমরা কিসে যাচ্ছি, লার্নিং এর দিকে যাচ্ছি, মানে শিখন আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট থেকে। এবং স্টেটমেন্ট 2 বলছে নো ফিডব্যাক ইজ রিকোয়ার্ড টু বি গিভেন ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কোনো রকম ফিডব্যাক দেওয়া হয় না, ঠিক আছে। ইজ রিকোয়ার্ড টু বি গিভেন ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে এই যে নো বলে দিয়েছে কথাটা, নো ফিডব্যাক। আমরা তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা ফিডব্যাক দেওয়ার জন্যই করি, কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে লার্নারের তার ফিডব্যাক দিই। সুতরাং এখানে নো ফিডব্যাক দিয়েছে বলে এই স্টেটমেন্টটা রং হবেই হবে, আর কিছুই দেখার নেই। এবার শুধু দেখতে হবে যে অ্যাসেসমেন্ট ড্রাইভস লার্নিং, এটা কি ঠিক? অবশ্যই ঠিক, কারণ অ্যাসেসমেন্ট থেকে আমরা কিসে যাচ্ছি, অ্যাসেসমেন্ট থেকে আমরা আমাদের শিখন কতটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে স্টেটমেন্ট 1 কি, স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট আর স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট। তাহলে বোঝা গেল অ্যাসেসমেন্ট থেকে আমরা লার্নিং এর দিকে যাচ্ছি, তাই না। একটা অ্যাসেসমেন্ট যেমন আমি ধরে নিলাম, শুধু ধরে নিলাম যে ফর্মেটিভ যদি ধরি, তাহলে ফর্মেটিভ আমরা কিসের জন্য করছি, স্টুডেন্টের যে লার্নিং হচ্ছে বা প্রোভাইড অনগোয়িং ফিডব্যাক আমরা পাচ্ছি, বা স্টুডেন্টের যে স্ট্রেংথ রয়েছে বা
আমরা বলতে পারি উইকনেস রয়েছে, সেগুলোকে যাচাই করার জন্য আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করছি। তাহলে সবসময় অ্যাসেসমেন্ট কি করছে, আমাদের লার্নিংটা কতটা হচ্ছে, শিখন কতটা হচ্ছে সেটার দিকে যাচ্ছে। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, যেটা জুলাই 2022-এ এসেছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, এটা অক্টোবর 2022-এ আসা প্রশ্ন নেটে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ অ্যাসেসমেন্ট ইজ ডান ফর গিভিং গ্রেডস, মার্কস, ক্রেডিট টু দ্য স্টুডেন্ট। তাহলে আমরা কি ধরনের অ্যাসেসমেন্ট করে থাকি, যেখানে আমরা গ্রেড দিই, যেখানে আমরা মার্কস দিই এবং ক্রেডিট। তাহলে ভেরি ইজি, একটু আগেই আমি বললাম, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা এন্ড অফ দ্য কোর্স। এন্ড অফ দ্য কোর্স মানে আমাদের কি হয়ে যাবে, এন্ড অফ দ্য কোর্স মানে হয়ে যাবে সামেটিভ ইভ্যালুয়েশন। তাহলে এইভাবে আমাদের না জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো খুব কঠিন কিন্তু প্রশ্ন দেয়নি, সহজ কিছু প্রশ্ন আছে, কিন্তু যদি তোমার কনসেপ্টটা জানা না থাকে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন সম্পর্কে, এবং প্রত্যেকটা ইভ্যালুয়েশনের যে আমাদের সংজ্ঞা হোক বা এক্সাম্পলের আকারে হোক, এই চ্যানেলেই কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো। তাহলে ইভ্যালুয়েশন টপিকের পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তার সাথে সাথে ইভ্যালুয়েশন থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন তোমরা কিন্তু সহজেই উত্তর করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে 13টা প্রশ্ন হয়ে গেল অলরেডি, আরো দুটো প্রশ্ন রয়েছে, আমরা দেখে নিই। দেখো মার্চ 2023-এ আসা প্রশ্ন, মানে একদম রিসেন্ট প্রশ্ন বলতে পারো প্রায়, ঠিক আছে, মানে 1 বছর আগেকারই প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে ক্যানভাস ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাট সাপোর্টস অনলাইন টিচিং অ্যান্ড লার্নিং। তাহলে একটা LMS সফটওয়্যারের নাম দিয়েছে, সেটাকে আমরা বলছি কি ক্যানভাস। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং বলছে যে ক্যানভাস ইজ এ পেড LMS লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কি, আমরা এটা যদি সঠিকভাবে না জানি না, কোনোভাবেই কিন্তু উত্তর মানে করতে পারবো না। দেখো এটা কিন্তু আমাদের অবশ্যই একটা ক্লাউড বেস LMS, মানে আমাদের এই ক্যানভাসটা হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা সাপোর্ট করে অনলাইন টিচিং এন্ড লার্নিং কে। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট। কিন্তু বলেছে ক্যানভাস ইজ এ পেড LMS, একদমই নয়, ক্যানভাস কিন্তু এটা পেড নয়, ঠিক আছে। তাহলে আমাদের এটা ভুল আছে, মানে এটা ফ্রি, ঠিক আছে, এটা কিন্তু ফ্রি, সেই জন্য এটাকে আমরা পেড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কখনোই বলবো না। তাহলে প্রথম স্টেটমেন্টটা সঠিক, পরেরটা ভুল। তাহলে অপশন হিসাবে একটু দেখে নাও, স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট। তাহলে অপশন হচ্ছে কত, সি, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো মার্চ 2023-এ আসা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন কিন্তু এগুলো, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা আগামীতে পরীক্ষাতে অবশ্যই পাবে। চলো চলে আসবো আজকে লাস্ট প্রশ্নে, খুব সুন্দর এটাও প্রশ্ন দেওয়া রয়েছে, অক্টোবর 2022-এ এসেছিল নেট পরীক্ষাতে। বলা হচ্ছে দ্য প্রভিশন অফ আর্নিং ক্রেডিট ফ্রম অপশনাল অ্যান্ড ইলেকটিভ কোর্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন বাই হুইচ অফ দ্য ফলোইং। তাহলে কোন ইনস্টিটিউশন দ্বারা, হায়ার এডুকেশনের কোন ইনস্টিটিউশন দ্বারা এই অপশনাল এবং ইলেকটিভ কোর্স যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখান থেকে আমরা কি আর্নিং করতে পারি, ক্রেডিট আর্নিং করতে পারি। এই যে বলেছে দ্য প্রভিশন অফ আর্নিং ক্রেডিটস, তাহলে আর্নিং ক্রেডিট, ক্রেডিট আর্নিং এর প্রভিশন রয়েছে, যেখান থেকে আমরা অপশনাল এবং ইলেকটিভ কোর্স দুটো থেকেই ক্রেডিট আমরা আর্নিং করতে পারি। সেটা কোন হায়ার এডুকেশন ইনস্টিটিউট দ্বারা এটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো আমাদের অপশন এ রয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অপশন বি রয়েছে মক্স অন সোয়াম পোর্টাল, অপশন সি রয়েছে চয়েস বেস ক্রেডিট সিস্টেম, যেটাকে আমরা CBCS সিস্টেম বলি, এবং অপশন ডি রয়েছে ভোকেশনাল কোর্সেস। তাহলে তো খুব সহজে আমরা বলতে পারছি যে আমাদের যে CBCS সিস্টেম রয়েছে সেখানেই আমাদের এই ক্রেডিটের কথা বলা রয়েছে, বা অপশনাল বা ইলেকটিভ কোর্সের কথা বলা রয়েছে। তাহলে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, যেটাকে আমরা সংক্ষেপে CBCS সিস্টেম বলে থাকি। এই CBCS সিস্টেম সম্পর্কেও কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচের ডিটেলস পড়ানো রয়েছে, এবং আমি প্রত্যেককেই বলেছি এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে আর্নিং ক্রেডিটের প্রভিশন এটা CBCS সিস্টেম থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের বিগত কিছু নেট পরীক্ষায় আসা প্রশ্নের উত্তরের একটা সলিউশন, যেখান থেকে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে আমাদের পেপার 1-এ এই ইভ্যালুয়েশন সিস্টেম থেকে কি কি প্রশ্ন এসেছিল। দেখো মাত্র 15টা প্রশ্ন আলোচনা করলাম, অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচে কিন্তু আরো অনেক প্রশ্ন এই ইভ্যালুয়েশন টপিক থেকে আলোচনা করা রয়েছে,
বেশি প্রশ্ন আলোচনা করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যারা মনে করছে যে আমাদের সাথে অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হবে, তারা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও রয়েছে, বা এই যে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর বেশ কিছু জায়গাতে আমাদের ইনস্টিটিউটের ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এই যে আমাদের দেখো নাম্বার দেওয়া রয়েছে 8777740493। তোমরা যারা আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, তোমরা এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, যেখানে আরো একটা নতুন টপিক থেকে বিগত নেট পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল সেটা আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।